হাসানুত আব্দুল্লাহরা কাউকে ছাড়তেও হবে না যে সমন্বয়করা খারাপ। আরে ভাই, হাসানুত আব্দুল্লাহ কত কোটি টাকা দুর্নীতি করে, প্রতিষ্ঠারা এত দামি দামি গাড়ি কোথায় পায়? গাড়ি আপনার বাপের টাকায় কিনছে ওরা। এ সময় নানা স্লোগানও দেওয়া হয়। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় এটাই দলটির প্রথম প্রকাশ্যে কোনো কর্মসূচি। ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা বলে দিলেন যে কক্সবাজারের ওখানে যে বর্ডারটা সেটা নাকি তাদের নিয়ন্ত্রণে নাই। এটা কোন ধরনের কথা? 2024-এর 5ই আগস্ট পর্যন্ত আমি যতদিন ক্ষমতায় ছিলাম ততদিন তো ওই বর্ডার আমার বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল, সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। আজকে কেন নিয়ন্ত্রণে নাই সেই জবাব ইউনূসের কাছে চাইতে হবে। বাংলাদেশের রাজনীতির মাঠে সক্রিয় হয়ে উঠছে আওয়ামী লীগ। মাঝে মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করছে দলটির নেতাকর্মীরা। মিছিলে বাড়ছে নেতাকর্মীর সংখ্যা। প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকার ও তার সমর্থক আওয়ামী লীগের ঘোর বিরোধী হওয়ার সত্ত্বেও কিভাবে প্রশাসনের নাকের ডগায় দলটির নেতাকর্মীরা একের পর এক মিছিল করছে। আওয়ামী লীগকে বিদায় করে সবাই মনে করছিল তারপরে তারা সুখে শান্তিতে থাকবে, কিন্তু আসলে কোথাও কিন্তু সুখ নাই। বাংলাদেশের রাজনীতিতে এখন একটার পর একটা ষড়যন্ত্র চলছে। এখন আওয়ামী লীগ পতনে মরিয়া ছিল বৈষম্য বিরোধীরা, জামাতরা, বিএনপিরা, ইসলামী কিছু দল, এবং এদেরকে পিছনে ইন্ধন দিছিল কিছু ইউটিউবার, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক, তারপরে জুলকার নাইন। এরা সবাই মিলে মোটামুটি টার্গেট ছিল আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ছাত্রদের উদ্দেশ্যে যে বার্তাটি ইতিমধ্যে দিয়েছে, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব, আপনি কি একমত? দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছে। দর্শক, ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন তুমুল অবস্থা বিরাজ করছে, বলতে গেলে যুদ্ধ বেঁধেই গেছে, সেই মুহূর্তে বাংলাদেশকেও কি কোনোভাবে টার্গেট করা হচ্ছে বা বাংলাদেশকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়া হচ্ছে কিনা, সেই প্রশ্ন এখন উঠছে। কারণ হচ্ছে ভারত পাকিস্তানের এই উত্তেজনার মধ্যে একদিকে ভারত থেকে বাংলাদেশি বলে বিভিন্ন জনকে পুশ ইন করা হচ্ছে বাংলাদেশের মধ্যে, অন্যদিকে আবার সরকারের কোনো কোনো উপদেষ্টা বা সাবেক ছাত্র সমন্বয়কদের কেউ কেউ দেশের সার্বভৌমত্বের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা উচ্চারণ করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি। ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা বলে দিলেন যে কক্সবাজারের ওখানে যে বর্ডারটা সেটা নাকি তাদের নিয়ন্ত্রণে নাই। এটা কোন ধরনের কথা? 2024-এর 5ই আগস্ট পর্যন্ত আমি যতদিন ক্ষমতায় ছিলাম ততদিন তো ওই বর্ডার আমার বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল, সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। আজকে কেন নিয়ন্ত্রণে নাই সেই জবাব ইউনূসের কাছে চাইতে হবে। আজকে সে যে পদক্ষেপ নিচ্ছে, যা করছে ওখানে, তার ফলে কী হবে? ঘোষণা দিয়েছে কোথায় ভারত আর পাকিস্তানের গোলমাল, কাশ্মীরে একটা জঙ্গি কাজ হলো, তার প্রতিবাদ না করে সেটা নিয়ে নানা ধরনের কথা বলা। এ তো আপনারা দেখেন বাংলাদেশের উপরে কিন্তু এই সন্ত্রাস এবং জঙ্গিবাদের একটা দুর্নাম চলে আসে। তারা বাংলাদেশটাকে একটা জঙ্গির দেশ হিসেবে কিন্তু এই ইউনূস গংরা তৈরি করেছে। সেখানে কি হবে সেই জন্য ইউনূস সাহেব বলে দিলেন কি যে আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। কার সাথে যুদ্ধ করবে, কোথায় যুদ্ধ করবে, কেন আমাদের এই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, আমার প্রশ্ন সেখানে। এবং সেই প্রস্তুতি কার বিরুদ্ধে? আমরা তো যুদ্ধ চাই না, আমরা তো শান্তি চাই। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আজকে যদি এই যুদ্ধের তার আয়োজন করতে হয় আর সেই যুদ্ধের প্রস্তুতি নিতে হয়, তার কী দাঁড়াবে? কারোর সাথে যদি সংঘাত বাঁধানো হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যে ইউনূসের বদলতে 6 মাসের মধ্যে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত। আমাদের দারিদ্র্যের হার বেড়ে গেছে, অতি দারিদ্র্যের হার বেড়ে গেছে, মাথাপিছু আয় কমে গেছে, উৎপাদন কমে গেছে। আজকে হাহাকার সারা বাংলাদেশে। ওই আওয়ামী লীগ সরকারে থাকতে তো সেটা হয়নি। আজকে এই যুদ্ধ খেলা খেলতে যে আমাদের অর্থনীতি ধ্বংস হবে, সমুদ্র সীমা আমাদের যে সম্পদ সেই সম্পদ আমরা হারাবো, সমুদ্রে আমাদের অধিকার আমরা হারাবো, বাংলাদেশের মানুষ চরম অর্থ সংকটে পড়বে, দুর্ভিক্ষে পড়বে, বাংলাদেশের যে অগ্রযাত্রা আমরা শুরু করেছিলাম সেটা ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ যে শান্তির দেশ, অসাম্প্রদায়িক চেতনার দেশ, সেই অসাম্প্রদায়িক চেতনা থেকে বাংলাদেশ সরে যাবে। আওয়ামী লীগ
লীগকে বিদায় করে সবাই মনে করছিল তারপরে তারা সুখে শান্তিতে থাকবে, কিন্তু আসলে কোথাও কিন্তু সুখ নাই। বাংলাদেশের রাজনীতিতে এখন একটার পর একটা ষড়যন্ত্র চলতেছে। এখন আওয়ামী লীগ পতনে মরিয়া ছিল, বৈষম্য বিরোধীরা, জামাতরা, বিএনপিরা, ইসলামী কিছু দল, এবং এদেরকে পিছনে ইন্ধন দিছিল কিছু ইউটিউবার, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক, তারপরে জুলকার নাইন, এরা সবাই মিলে মোটামুটি টার্গেট ছিল আওয়ামী লীগ। কিন্তু এখন এইসব ইউটিউবার যারা আছে তারা তাদের টার্গেট আবার বদল করছে। কেন বদল করছে সেগুলো রহস্যময়। এখন তাদের টার্গেট হচ্ছে মানে বিএনপি কে গোল খাওয়ানো। এটার ঘুরে ফিরে যে উদ্দেশ্য আছে সেটা হলো জামাতকে ক্ষমতায় পাঠানো। এখন নাগরিকের স্বপ্ন দেখলেও মানে তারা রাজনীতিতে এখন অনেকটা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো, মানে না খেয়েও লাফায় এই অবস্থা। অর্থাৎ অবস্থা যা বোঝা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে ওই নাগরিক পার্টির তাদের হাতে লবণ রেখে আমরা খাবে জামাত। কথা হলো হঠাৎ বিএনপি টার্গেট হয়ে গেল কেন? এখন এগুলো হচ্ছে গোয়েন্দা সংস্থার ফর্মুলায়। এই যে এইসব কাজ কারবার চলতেছে এবং এই যে যুদ্ধ চলতেছে, এইগুলো হচ্ছে গোয়েন্দা যুদ্ধ। আর বাকিরা সবাই ওই মুখাবিনয় করতেছে, মানে পার্থপ্রতিম মজুমদার হয়ে গেছে সবাই। মানে এখানে হচ্ছে প্রেস্টিজ ইস্যু। ভারতীয় গোয়েন্দা সংস্থা র আর পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সি, যাদেরকে বলা হয় ISI, এদের মধ্যে এখন প্রতিযোগিতা চলতেছে বাংলাদেশ নিয়ে। এখন ইউটিউবার যারা আছে অনেকেই শোনা যাচ্ছে তারা পেমেন্ট ইউটিউবার, পয়সা নিয়ে তারা কথা বলে এইসব নিয়ে। এখন আপনারা দেখেন, যারা আগে বিএনপি প্রেমে একদম হাবুডুবু খাইছে, মানে বিএনপির জন্য জান দিয়া দিবে এরকম একটা অবস্থা, এইরকম অবস্থাকে তারা হঠাৎ করে পাল্টে গেল কেন? মানে তারা অনেকটা এখন ওই ফ্যানের বাতাস দিয়ে পাল উড়ানোর চেষ্টা করতেছে। মিয়া ভাই, ফ্যানের বাতাস দিয়ে কি পাল চলবে? আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে তারা কিন্তু এখন ইউনূস সাহেবকে আরো কিছুদিন রাখার ধান্দা করতেছে তারা এখন। এবং এটার কারণ ধরতে আবার ওই আপনার PhD ডিগ্রি নেওয়া লাগে না। গ্রামের ওই আবারক আলী মোবারক আলী তারাও বুঝে যে জামাতের প্রস্তুতির জন্য এইসব কাজ কারবার চলতেছে। এখন নাগরিকদের উপর পাকিস্তান বিশ্বাস করতে পারতেছে না। তাদের বিশ্বাস পাকিস্তানের মওদুদিবাদীদের উপরেই তাদের বিশ্বাস। এবং এক্ষেত্রে কিন্তু চীনেরও সায় আছে। মির্জা ফখরুলরা ওই যে চীনের দিকে খামাখা দৌড়াইতেছে না, এখানেও কিছু কিন্তু আছে। কিন্তু তারা দৌড়াদৌড়ি করেও বিএনপির খুব একটা লাভ হইতেছে না। যদিও তারা ভারত ইস্যু তুলে ধরতেছে যে আমাদেরকে সাথে নাও, আমাদেরকে দিকে তোমরা নজর রাখো, কিন্তু তাদের ফায়দা অন্য জায়গায়। এখন মজার ব্যাপার হচ্ছে বিএনপিকে ল্যাং মারার চেষ্টা অব্যাহত আছে, কিন্তু এই ল্যাং মারার চেষ্টায় বিএনপি পড়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না। এখন তারেক দেশে না ফেরার কারণ অনেকেই মোটামুটি জানে। যতটুকু শোনা যাচ্ছে যে তারেক জিয়ার সাথে রয়ের দেন দরবার চলতেছে, লন্ডনে সমঝোতার চেষ্টা চলতেছে। র চাচ্ছে যে আওয়ামী লীগকে তোমরা সাথে রাখো, নাহলে তোমরা গোল খাবা। এবং তারেক জিয়াও অন্যদিকে আটকা আছেন রয়ের কাছে, এবং এই সুযোগ নিচ্ছে র। এখন তারেক জিয়া পড়ছেন বিপদে, এবং তিনি এটাও বুঝতেছেন যে গোল খাওয়ার সম্ভাবনা আছে তার দলে। সুতরাং আওয়ামী লীগ বিএনপি দুইজন ক্ষমতার প্রশ্নে অথবা বিএনপি টিকে থাকার প্রশ্নে আওয়ামী লীগকে তাল লাগবে, টুডে অর টুমরো। সো আসলে তারেক জিয়া যে ফিরছেন না সেটা তো সবাই জানছে। এটার পিছনে রহস্য এটা, দেন দরবার রয়ের সাথে আওয়ামী লীগকে সেটেল করতে, বিএনপি আওয়ামী লীগ এক হতে, এবং লন্ডনের এই সমঝোতা অচিরেই হবে বলে অনেকে আশা করছেন। বাংলাদেশের রাজনীতির মাঠে সক্রিয় হয়ে উঠছে আওয়ামী লীগ। মাঝে মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করছে দলটির নেতাকর্মীরা। মিছিলে বাড়ছে নেতাকর্মীর সংখ্যা। প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকার ও তার সমর্থক আওয়ামী লীগের ঘোর বিরোধী হওয়া সত্ত্বেও কিভাবে প্রশাসনের নাকের ডগায় দলটির নেতাকর্মীরা একের পর এক মিছিল করছে। যদিও আওয়ামী লীগের মিছিল ঠেকাতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে রেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে তার এমন বক্তব্য নিয়ে সমালোচনাও হচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, 1 মাস আগেও সরকারের কর্তা ব্যক্তিদের মধ্যে যে দলকে রাজনীতি করতে না দেওয়ার কথা শোনা গিয়েছিল, তাদেরই সামনে দলটি কিভাবে মিছিল করছে? তাহলে কি পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যা বাংলাদেশের রাজনীতির ময়দানের হিসাব নিকেশ পাল্টে দিচ্ছে, নাকি অন্য কোনো চাপে সরকার নিরুপায় হয়ে শুধু আওয়ামী লীগের মিছিল দেখে যাচ্ছে? দর্শক, ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন তুমুল অবস্থা বিরাজ করছে, বলতে গেলে যুদ্ধ বেঁধেই গেছে, সেই মুহূর্তে বাংলাদেশকেও কি কোনোভাবে টার্গেট করা হচ্ছে বা বাংলাদেশকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়া হচ্ছে কিনা, সেই প্রশ্ন এখন উঠছে। কারণ হচ্ছে ভারত পাকিস্তানের এই উত্তেজনার মধ্যে একদিকে ভারত থেকে বাংলাদেশি বলে বিভিন্ন জনকে পুশিং করা হচ্ছে বাংলাদেশের মধ্যে, অন্যদিকে আবার সরকারের কোনো উপদেষ্টা বা সাবেক ছাত্র সমন্বয়কদের কেউ
দেশের সার্বভৌমত্বের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা উচ্চারণ করছেন। কি কারণে? পুশিনের কথা যদি বলি, সেটি হচ্ছে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। এই বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যেটি বলেছেন যে ভারত থেকে জোর করে মানুষ প্রবেশ করানোর খবর আমরা পাচ্ছি, দেশের নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়াটা জানাতে হবে, এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। নয়াদিল্লির কাছে বিষয়টি ব্যাখ্যা চাওয়া হয়েছে। বাংলাদেশ ভারত সীমান্তে জোরপূর্বক প্রবেশের বিষয়টি দিল্লির নোটিশে আনা হয়েছে। তাদের বলা হয়েছে কোনো বাংলাদেশি নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তাদের পাঠানো যেত। ডক্টর খলিলুর রহমানের অন্তত এই মন্তব্যটি আমরা সমর্থন করতে চাই। অবশ্যই তিনি ফরমাল কথা বলেছেন এবং তিনি বলছেন যে প্রতিটি পুশিনের ব্যাপারে বাংলাদেশ আলাদাভাবে যাচাই করছে। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই কুড়িগ্রাম ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে 24 ঘন্টায় শতাধিক মানুষকে পুশিন করা হয়েছে এবং এই তথ্য তিনি পেয়েছেন বিজেপির মাধ্যমে। কুড়িগ্রাম সীমান্ত থেকেই বিজেপি জানাচ্ছে যে 30 জনকে একদিনেই পুশিন করার চেষ্টা করা হয়েছে, তাদেরকে আটক করা হয়েছে এবং বিএসএফ সদস্যরা তাদেরকে বুধবার ভোরে ভারত থেকে বাংলাদেশে পাঠিয়েছে। এই সব খবরের ভিত্তিতে ডক্টর খলিলুর রহমান যেটি তার কনক্লুশনে বলছেন যে আমাদের সিদ্ধান্ত স্পষ্ট, যদি প্রমাণ হয় যে তারা বাংলাদেশের নাগরিক আমাদের গ্রহণ করতে আপত্তি নেই, কিন্তু যে প্রক্রিয়ায় পাঠাচ্ছে সেটি সঠিক কোনো পদ্ধতি নয়। এই অবস্থা ভারত যেহেতু করছে, নিশ্চয়ই আমরা মনে করতে পারি ভারতের উস্কানি নানানভাবে থাকতে পারে। আর এই কথা তো সত্য, আরও আগে থেকেই বলে আসছি, ভারত নানান ধরনের পদক্ষেপ নেবে বর্তমান সরকারকে নাজেহাল করতে এবং ভারতের এই যে উস্কানি, সেই উস্কানিতে আরও ঘি ঢেলে দেওয়া হচ্ছে কিনা আমাদের সরকারের কোনো দায়িত্বশীল জায়গা থেকে অথবা সাবেক ছাত্র সমন্বয়কের পক্ষ থেকে, সেই বিষয়ে আমরা এর আগে আপনাদের সামনে আলোচনা করেছি এবং এ কথা তো স্পষ্ট যে এখান থেকেও নানান ধরনের উস্কানি দেওয়া হচ্ছে। এদিকে নতুন করে যে রাতে ভারত পাকিস্তানের উপর হামলা চালালো তার পরদিন অর্থাৎ বুধবারই সরকারের দায়িত্বশীল একজন ব্যক্তি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ফেসবুকে কি লিখলেন যে সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি। একই সাথে জাতীয় নাগরিক কমিটির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হলেন, তিনি ঐক্যের বার্তা দিলেন। একইভাবে তিনিও মন্তব্য করলেন যে সার্বভৌমত্বের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কাকতালীয়ভাবে একই দিনে জাতীয় নাগরিক কমিটির এনসিপির আর এক শীর্ষ নেতা প্রভাবশালী নেতা সার্জিস আলম তিনিও একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে সার্বভৌমত্ব রক্ষায়। তিনি কি লিখছেন? তিনি বলছেন যে মাতৃভূমির নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ এবং আপোষহীন। এই কথাগুলো একযোগে তাদের সবার এইভাবে উচ্চারণের কারণটি কি? বিশেষ কিছু ঘটতে যাচ্ছে যে আশঙ্কাগুলো আমরা নানান পর্যায় থেকে গুঞ্জন আকারে শুনছি বা বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্যে আমাদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে, আশঙ্কা তৈরি হচ্ছে। এর আগে যদিও তাদের অনেকেই, যাদের নামগুলো বললাম তাদের অনেকেই, তার বাইরেও আমি যে তথ্য উপদেষ্টা বর্তমান মাহফুজ আলম তার কথাও যদি বলি, সরাসরি তো বলেছেন যে 7 সিস্টার দখল করতে হবে। ভারতের মধ্য থেকে যেমন এই ধরনের উস্কানিমূলক বক্তব্য নানান পর্যায় থেকে দেওয়া হচ্ছে দায়িত্বশীল জায়গা থেকে, আমরা সেগুলো প্রতিবাদ করছি। আবার আমাদের এখান থেকেও যারা এই ধরনের কথাবার্তা বলছেন আমরা সেগুলোর প্রতিবাদ করছি। মানুষ আতঙ্কিত হচ্ছেন, আশঙ্কায় উদ্বিগ্ন হচ্ছেন। সেই ধরনের কথা এই মুহূর্তে বলা না হলেও একযোগে সার্বভৌমত্ব রক্ষার কথা বলা হচ্ছে। এর কারণটি কি? আমাদের প্রধান উপদেষ্টা সরকারের শীর্ষ ব্যক্তি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও তো যুদ্ধের প্রস্তুতির কথা বললেন। কদিন আগে নৌবাহিনীর একটি অনুষ্ঠানে তিনি গিয়ে এই ধরনের কথা বললেন। এখন বিষয় হচ্ছে যুদ্ধের প্রস্তুতির কথা প্রত্যেক সরকারের প্রধানই, প্রত্যেক রাষ্ট্রপ্রধানই সশস্ত্র বাহিনীর কোনো অনুষ্ঠানে গেলে মন্তব্য করে থাকে। কিন্তু অনেকের মতে প্রধান উপদেষ্টা ওই দিন যে কথাগুলো বলেছেন সরাসরি তো যেটাকে লিঙ্ক করে বললেন যে ঘুম থেকে উঠেই মনে হয় এই বুঝি ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যায় অবস্থা, অতএব আমাদেরকেও যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। তিনি নিশ্চয়ই অহেতুক এই মন্তব্যটি করেননি বা হয়তো কোনো মন্তব্য করার মতন ব্যক্তি তিনি নন, কিংবা সেই ধরনের কোনো পদেও তিনি নিশ্চয়ই নেই যে যেমন একটি বক্তব্য করে দিলাম। যেহেতু ভারত পাকিস্তানের উত্তেজনাকে কেন্দ্র করে তিনি এই কথাটি বলেছেন, সেই জায়গা থেকেই আমরা তখন থেকে মন্তব্য করছি এগুলো কোনো উস্কানিমূলক বক্তব্য নাকি তাদের কাছে কোনো ইনফরমেশন আছে ভারত অ্যাটাক করবে, ভারত বাংলাদেশে আক্রমণ চালাবে, আমরা এগুলো কিছুই জানি না। তবে আমরা আশঙ্কা করতে পারি, আমরা আতঙ্কে উদ্বিগ্ন হতে পারি। আমাদের
দায়িত্বশীল জায়গা থেকে আরো অনেকেই এ ধরনের মন্তব্য করে যাচ্ছেন এবং অনেকে বলেন যে একটা যুদ্ধের প্রয়োজন আছে বাংলাদেশে এই মুহূর্তে অনেকের জন্য, যার যার স্বার্থের জায়গা থেকে এই যুদ্ধটা খুব প্রয়োজন, যার যার বলতে বিশেষ একটি গোষ্ঠীর। আমরা জানি না সেই দিকে ভারত নিয়ে যাচ্ছে নাকি আমরা ভারতকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশকে আক্রমণের জন্য। এগুলো হিসেব করলে অনেক কিছুই মিলে যায়। কাউকে ছাড়তেও হবে না যে সমন্বয়করা খারাপ। আরে ভাই, হাসানুত আব্দুল্লাহ কত কোটি টাকা দুর্নীতি করে, উপদেষ্টারা এত দামি দামি গাড়ি কোথায় পায়? গাড়ি আপনার বাপের টাকায় কিনছে ওরা। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কিংবদন্তি মহানেতা হাসানুত আব্দুল্লাহর উপরে হত্যার উদ্দেশ্যে এক লোমহর্ষক হামলা চালিয়েছে। আজকে আমরা ব্যথিত। জুলাই আগস্টে যারা আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, হাসানুত আব্দুল্লাহ, সার্জিস আলমরা যদি অন্যায় করে আমরা তাদের ভুল ধরিয়ে দিব। হাসানুত আব্দুল্লাহ, সার্জিস আলমরা যদি দেশে অন্যায় করে আমরা তাদের ভুল ধরিয়ে দিব, কিন্তু তাদেরকে হত্যা করার জন্য কাউকে ছাড়তেও হবে না। সার্জিস এবং হাসানুত আব্দুল্লাহরা বাংলাদেশের আকাশের নতুন সূর্য তারা। আপনারা যে যে দল করেন, আপনারা সমন্বয়কদের নিয়ে সমালোচনা করেন, আমিও করি যে সমন্বয়করা খারাপ। আরে ভাই, হাসানুত আব্দুল্লাহ কত কোটি টাকা দুর্নীতি করেছে আপনার কাছে প্রমাণ আছে? সেই হাসানুত আব্দুল্লাহকে আমরা দেখলাম গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছিল। হাসানুত আব্দুল্লাহর হাত কেটে গেছে, তার গাড়ির গ্লাস ভেঙে ফেলেছে। এর কারণ তারা চাচ্ছে না হাসানুত আব্দুল্লাহ পৃথিবীর জমিনে বেঁচে থাকুক। আপনারা দেখেছেন হাসানুত আব্দুল্লাহর কপালে দাগ পড়ে গেছে। হাসানুত আব্দুল্লাহ প্রতিদিন দৈনিক 5 বার আল্লাহকে সেজদা দেয়। হাসানুত আব্দুল্লাহ শেখ হাসিনার মতো ওই যে মঞ্চে বলে না আমি নামাজ পড়ি, হাসানুত আব্দুল্লাহ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মতো জনসভার মঞ্চে বলে না আমি তাহাজ্জুদ পড়ি। এর মানে হাসানুত আব্দুল্লাহকে আমরা যতটুকু চিনি তিনি আসলেই একজন 5 ওয়াক্ত নামাজি। অর্থাৎ হাসানুত আব্দুল্লাহ ইসলামের পক্ষের সৈনিক। হাসানুত আব্দুল্লাহ, সার্জিস আলম যারা সমন্বয়ক আছেন তাদের নিয়ে আমরা গঠনমূলক সমালোচনা করতে পারি, কিন্তু তাদেরকে হত্যা যারা করতে আসবে তাদেরকে 70 ফুট মাটির নিচ থেকে তুলে এনে জনতা বিচার করবে। আমরা বলতে চাই হাসানুত আব্দুল্লাহ, সার্জিস আলম তোমরা একা নয়, তোমাদের সাথে রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের মত ভিন্নতা থাকতে পারে, কিন্তু হাসানুত আব্দুল্লাহ এবং সমন্বয়কদের গায়ের উপরে যদি কেউ ফুলের টোকা দেওয়ার চেষ্টা করে তাদের সেই হাত ভেঙে ফেলে দেবো আমরা জনগণ। আপনারা দেখেছেন গ্রেনেডের সামনে, তাজা বুলেটের সামনে হাসানুত এবং সার্জিসরা তারা বুক পেতে দিয়ে যখন যুদ্ধ করেছে তখন এই দেশটা হাসিনার আগ্রাসন থেকে মুক্তি পেয়েছে, তখন এই দেশটা ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হয়েছে। আজকে কেন বারবার বলেন যে উপদেষ্টারা এত দামি দামি গাড়ি কোথায় পায়? গাড়ি আপনার বাপের টাকায় কিনছে ওরা। আরে ভাই, হাসানুত আব্দুল্লাহ, সার্জিস আলম বাংলাদেশে 5টা মন্ত্রীর চাইতে যোগ্যতম নেতা। কি মনে করেন হাসানুত আব্দুল্লাহ, সার্জিস আলমরা আপনাদের কাছে এত খারাপ হয়ে গেল কেন 9 মাসের ভিতরে? ভাই, কি এমন দুর্নীতি করেছে সার্জিস আলম, কি এমন দুর্নীতি করেছে হাসানুত আব্দুল্লাহ? তাহলে কি আমরা আবু সাহেব মুগ্ধর আত্মত্যাগকে ভুলে যেতে বসেছি? বাঙালি হুজুকে বাঙালির জাত, যেদিকে বৃষ্টি পড়ে সেদিকে ছাতা ধরে। আরে ভাই, দোষ ত্রুটি থাকতে পারে, দোষ ত্রুটি মানুষ মাত্র ভুল, কিন্তু এই হাসানুত আব্দুল্লাহ আর সার্জিস আলমরা আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে জালেমকে ক্ষমতার মজদম থেকে তাড়িয়ে দিতে হয়। দীর্ঘ 15 থেকে 16 বছর আমরা আন্দোলন করে হাসিনার একটা পশম ছিঁড়তে পেরেছি। আমরা দীর্ঘ 15 থেকে 16 বছর রাজপথে রক্ত দিয়েছি, হাসিনার ক্ষমতার একটা পায়াও কি আমরা লড়াইতে পেরেছি? কিন্তু আমরা কেন লড়াইতে পেরেছি? যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার সম্মানিত বোনেরা, সম্মানিত ভাইয়েরা তারা যখন দলে দলে রাজপথে নেমে এসেছে তখনই হাসিনার মজদন কাঁপা শুরু হয়েছে। আর তার শেষ ফয়সালা 5 আগস্ট আসমানি ফয়সালার মধ্য দিয়ে হয়েছে। সেই হাসানুত আব্দুল্লাহকে আরো একবার হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল। আমি মনে করি ডক্টর ইউনূস হাসানুত আব্দুল্লাহকে লাইসেন্সধারী পিস্তল তুলে দেন ওর হাতে। হাসানুত আব্দুল্লাহ তার ব্যক্তিগত জীবনের নিরাপত্তার জন্য তিনি লাইসেন্সকৃত অস্ত্র পাওয়ার দাবিদার, তাহলে তাদেরকে যে কোনো সময় হায়নার দলেরা মেরে ফেলতে পারে। আমরা আগেই বলেছি শেখ হাসিনা পালিয়ে গেছে, আজকে 9 মাস হয়েছে, ঢাকা শহরের রাজপথ থেকে রক্তের দাগ শুকায় নাই, অথচ বাংলাদেশে এখনো ভারতীয় রয়ের এজেন্টরা দাপটের সাথে তারা ঘুরে বেড়াচ্ছে দেশকে একটি নাশকতার দিকে ঠেলে দেওয়ার জন্য। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার দল আওয়ামী লীগের সব লোক পালায় নাই, তারা দেশের মধ্যে গাপ্তি মেরে বসে আছে এই দেশকে আরেকটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ফ্যাসিস্ট সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু আমরা মনে করি হাসানুত আব্দুল্লাহ, সার্জিস আলমরা যদি হেরে যায়, হেরে যাবে বাংলাদেশ। হাসানুত আব্দুল্লাহ, সার্জিস আলমরা শুধু একটা ব্যক্তি নয়, তারাই রাষ্ট্রের ধারক বাহক। হাসানুত আব্দুল্লাহ, সার্জিস আলম থেকে যে উপদেষ্টারা আছে তাদেরকে নিয়ে হয়তো রাজনৈতিকভাবে সমালোচনা করা যেতে পারে, কিন্তু মনে রাখবেন হাসানুত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলামরা বাংলাদেশের আকাশের উজ্জ্বল নক্ষত্র, তরুণ প্রতিভাবান খেলোয়াড়। এই আমি সারা বাংলাদেশের মানুষকে বলবো, হাসানুত আব্দুল্লাহ, সার্জিস আলমরা শামীম ওসমানের মতো রাতের অন্ধকারের খেলোয়াড় নয়।
এই হাসানাত আব্দুল্লাহ সার্জিস আলমরা ওবাইদুল কাদেরের মতো ঝুঁকার নয়। হাসানাত আব্দুল্লাহ সার্জিস আলমরা ওই যে আওয়ামী লীগের মতো চাপাবাজ নয়, তারা বাস্তবের খেলোয়াড়। তারা হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে খেলে দিয়েছে এবং সার্জিস এবং হাসানাত আব্দুল্লাহরা গোটা বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে 11 গোল দিয়ে তাদের পাশে তুলে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। বাংলার জামাত ছেলে হাসানাত আব্দুল্লাহ সার্জিস আলম। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।